যখন রেস্কিউ টিম আরিজোনার জঙ্গলের আগুন নেভানোর পর সেই পাহাড়টায় পৌঁছায় তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। সেখানে কোনো চিৎকার ছিল না, সাহায্যের জন্য কোনো আকুতি ছিল না, কোনো মানুষই বেঁচে ছিল না। মাটির উপরে শুধু 19টা ফায়ার প্রুফ শেল্টার পড়েছিল, আর সেগুলোর ভেতর ছিল আমেরিকার সবচেয়ে সাহসী ফায়ার ফাইটার্সরা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত এক্সপেরিয়েন্সড আর ট্রেন্ড সবাই একসাথে জঙ্গলের আগুনে কিভাবে মারা গেল, আর কেনই বা তাদের পুরো টিমের মধ্যে শুধুমাত্র ব্র্যান্ডন একা বেঁচে ফিরতে পারলো। এই কাহিনীটাই জানবো আমরা ফাহাদ টকিসের আজকের এই ভিডিওটাতে। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও শুরু করছি। গল্পে শুরু হয় ব্র্যান্ডনকে দিয়ে, যার লাইফটা পুরো শেষ হয়ে গিয়েছিল। সে সারাক্ষণ নেশায় ডুবে থাকতো আর চুরি করত। তার জীবনের কোনো লক্ষ্যই ছিল না। একদিন তার এক বন্ধু তাকে এসে বলে যে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। এটা শোনার পর সে সেই রাতেই নেশাগ্রস্ত অবস্থায় তার গার্লফ্রেন্ডের কাছে পৌঁছায়। তার গার্লফ্রেন্ড তাকে বলে যে এই বাচ্চাটা আসলে তারই, কিন্তু গার্লফ্রেন্ড ততক্ষণে তার উপরে অনেক বেশি পরিমাণে বিরক্ত হয়ে গিয়েছিল। মেয়েটা পরিষ্কারভাবে তাকে জানিয়ে দেয় যে সে আর তার সাথে থেকে নিজের লাইফ নষ্ট করতে পারবে না। তার চোখে ব্র্যান্ডন ছিল জাস্ট একজন ড্রাগ এডিক্টেড যে নিজের জীবনটাকেই সামলাতে পারে না। ব্র্যান্ডন তাকে বলে যে আমি এই বাচ্চাটার দায়িত্ব নিতে চাই, কিন্তু এই মেয়েটা রেগে গিয়ে বলে যে আজকের পর আর কোনোদিনও আমার জীবনে আসার চেষ্টা করবে না। নিজেদের ব্রেকআপ হয়ে যাওয়ার পর ব্র্যান্ডন আবারও একটা বারে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। সে ভেতর থেকে পুরো ভেঙে গিয়েছিল, কিন্তু সেখান থেকেও সিকিউরিটি লোকেরা তাকে তুলে বাইরে ছুড়ে ফেলে। নেশার জন্য তার কন্ডিশন এমন লেভেলে চলে গিয়েছিল যে সে নিজে কি করছে সেই জ্ঞানটুকুও তার ছিল না। এরপর তার বন্ধু তাকে রাস্তা থেকে তোলে, কিন্তু সে রেগে যায় আর তাকে একটা থাপ্পড় মারে। বাড়ি ফেরার সময় ব্র্যান্ডন দেখে একটা গাড়ির দরজা খোলা পড়ে আছে। পুরনো অভ্যাস অনুযায়ী সে প্রথমে চারপাশটা ভালোভাবে চেক করে নেয়। সে দেখছিল যে আশেপাশে কেউ আছে কিনা। যখন সে দেখে পুরো রাস্তা ফাঁকা, তখন সে চুরি করার জন্য গাড়িটার কাছে যায়। কিন্তু সে তো জানতো না এটা আসলে একটা পুলিশের পাতা ফাঁদ ছিল। দুজন পুলিশ অফিসার আগে থেকেই সেখানে লুকিয়েছিল, আর তারা ব্র্যান্ডনকে তখন হাতে নাতে ধরে ফেলে। কিছু সময় পর যখন তার জ্ঞান ফেরে, সে তার মাকে ফোন করে তাকে জামিন করিয়ে বাইরে বের করার জন্য রিকোয়েস্ট করে। তার মা আগে সব সময় তাকে নিজের উপরেই ছেড়ে দিত, কারণ সে নিজের ছেলের উপর থেকে একদম আশা হারিয়ে ফেলেছিল। কিন্তু এবার তার মা তার জামিন করিয়ে দেয়। জেল থেকে বাড়ি ফেরার পরেও ব্র্যান্ডনের কোনো চেঞ্জ দেখা যায় না। সে সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে। তখন তার মা তার সামনে আসে। তার মায়ের মুখ ছিল অনেক বেশি হতাশাপূর্ণ। সে ব্র্যান্ডনের দিকে একটা খাম ছুঁড়ে মেরে বলে রাত হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাও। আমরা বুঝতে পারি এখন আর কেউই ব্র্যান্ডনকে দেখতে পারে না। ওই খামটার ভেতরে জাস্ট কয়েকটা ডলার ছিল, ঠিক যেন এই কয়েকটা ডলারই তার লাইফে বেঁচে থাকার শেষ কয়েকটা ভ্যালু। কয়েক মাস পর তার গার্লফ্রেন্ড একটা কন্যা সন্তান জন্ম দেয়। ব্র্যান্ডন হাসপাতালে গিয়ে পৌঁছায়, কিন্তু সে শুধু কাছের ওই পার থেকে নিজের ছোট্ট মেয়েটাকে দেখার একটা সুযোগ পায়। ঠিক সেই মুমেন্টে তার ভেতরে কিছু একটা বদলে যায়। লাইফে ফার্স্ট টাইম সে রিয়েলাইজ করে যে এখন সে আর নিজের জন্য বাঁচতে পারবে না। এই ছোট মেয়েটি তার ভেতরের দায়িত্ববোধ জাগিয়ে তোলে। ঠিক তখনই সে নিজের লাইফটাকে পুরোপুরি বদলে ফেলার ডিসিশন নেয়। এরপর সে একাই একটা ফায়ার স্টেশনে গিয়ে হাজির হয়। সেখানে কাজ করার জন্য সে অনেক রিকোয়েস্ট করে। তার চেহারা দেখে একজন ফায়ার ফাইটার তাকে চিনে ফেলে। সে আগেও হাসপাতালে ব্র্যান্ডনকে দেখেছে, আর সে জানতো যে ব্র্যান্ডন ড্রাগস নেয়। সে যখনই জানতে পারে ব্র্যান্ডন এখানে চাকরি খুঁজতে এসেছে, সে ইমিডিয়েটলি তাকে বলে দেয় যে এখানে কোনো রিক্রুটমেন্ট চলছে না। ব্র্যান্ডন আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে ফিরে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই টিমের ক্যাপ্টেন বাইরে আসে আর তাকে থামায়। ক্যাপ্টেন বলে এখনো একটা ভ্যাকেন্সি খালি আছে, আর সে এখন ব্র্যান্ডনের ইন্টারভিউ নিতে পারে। এটাই ছিল ব্র্যান্ডনের শেষ সুযোগ, যেটা তার লাইফটাকে পুরো চেঞ্জ করে দেয়। ইন্টারভিউ চলাকালীন ক্যাপ্টেন প্রথমেই দেখে বুঝে যায় যে ব্র্যান্ডন ড্রাগস নিত। ড্রাগসের প্রশ্নটা শুনেই ব্র্যান্ডন ঘাবড়ে যায়। তার ভয় ছিল যে সে যদি সত্যিটা বলে দেয় তবে তাকে কখনোই চাকরিতে নেওয়া হবে না। কিন্তু ক্যাপ্টেন এই টপিকটাকে বেশি দূর টানে না। সে তার পাস্ট রেকর্ড দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার নামে চুরি আর ড্রাগসের মতো অনেকগুলো কেস ছিল। ক্যাপ্টেন তখন তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন আসতে চায়। ব্র্যান্ডন আস্তে আস্তে নিজের জীবনের সব কথা খুলে বলে। সে বলে সে লাইফে অনেক ভুল করেছে, নিজেকে পুরো শেষ করে দিয়েছিল সে। কিন্তু মেয়ের জন্মের পর প্রথমবার তার মনে হয়েছে যে তাকে বদলাতেই হবে। সে তার মেয়েটাকে একটা সুন্দর জীবন উপহার দিতে চায়। সে চায় তার মেয়ে যেন একটা নর্মাল ফ্যামিলিতে বড় হয়, আর তার মেয়েকে যেন তার জন্য কোনোদিনও মাথা নিচু করতে না হয়। ব্র্যান্ডনের কথাগুলো শুনে ক্যাপ্টেন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। সে জানতো ব্র্যান্ডনের অতীত অনেক খারাপ, কিন্তু ব্র্যান্ডনের ভেতরে বদলে যাওয়ার একটা ইচ্ছাও ক্যাপ্টেন দেখতে পাচ্ছিল। শেষ পর্যন্ত ক্যাপ্টেন তাকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও সে পরিষ্কার জানিয়ে দেয় যে এখানে টিকে থাকা মোটেও সহজ হবে না। যদি তাকে এই টিমে অংশ নিতে হয় তবে নিজের ইচ্ছা শক্তি আর হার্ডওয়ার্ক দিয়েই নিজেকে প্রুভ করতে হবে। এরপরে শুরু হয় তাদের কঠিন ট্রেনিং। সব ফায়ার ফাইটার্সরা পাহাড়ের রাস্তা ধরে দৌড়ে উপরের দিকে উঠছিল। বাকিদের জন্য এটা ডেইলি রুটিনের মতো নর্মাল একটা ট্রেনিং ছিল, কিন্তু ব্র্যান্ডনের প্রত্যেকটা কদম যেন পাহাড়ের মতো ভারী লাগছিল। বছরের পর বছর ড্রাগস নেওয়ার কারণে তার শরীর ভেতর থেকে একদম দুর্বল হয়ে পড়েছিল। অল্প একটু দৌড়াতেই তার দম আটকে আসছিল, পা যেন আর চলছিলই না। মনে হচ্ছিল শরীর আর এক পাও এগোতে পারবে না। ডেপুটি ক্যাপ্টেন এসব দেখে অনেক বিরক্ত হয়ে যায়। সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে কেন এরকম একজনকে টিমে সুযোগ দেওয়া হয়েছে। যাই হোক, এখন তাদের
তাদের টিমকে অনেক বড় একটা টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, আর এই টেস্ট কমপ্লিট করলেই তারা এলিট হটশট ফায়ার ফাইটার্স টিমে তকমা পেতে পারে। এরকম একটা ক্রুশিয়াল টাইমে ব্র্যান্ডনের মতো একটা উইক লোক যদি তাদের টিমে থাকে তাহলে তাদের পুরো টিম বিপদে পড়তে পারে। তবে ক্যাপ্টেন ডেপুটি ক্যাপ্টেনের এসব কথায় কোনো গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর বাকি সবাই মিলে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় এবং সেখান থেকে আবারও নিচে নামতে শুরু করে, কিন্তু ব্র্যান্ডন তখন পর্যন্ত কোনো রকমে জাস্ট অর্ধেক রাস্তা পৌঁছেছিল। তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে পা ফেলছিল। কেউ তাকে হেল্প করতে এগিয়ে আসে না, কেউ তার উপরে দয়া দেখায় না। এখানে সবারই নিজেকে প্রুভ করতে হতো। ব্র্যান্ডনও এটা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে এখানে জায়গা করতে হলে তাকে এই লড়াইটা একাই লড়তে হবে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, কিন্তু ব্র্যান্ডন তখনও ফিরে আসে না। টিমের বাকিরা ভাবতে শুরু করে যে সে হয়তো রাস্তার কোথাও অজ্ঞান হয়ে পড়ে গেছে বা হাল ছেড়ে দিয়েছে। ক্যাপ্টেনও আশা হারাতে শুরু করে, কিন্তু তখনই দূরের পাহাড়ি রাস্তায় একটা ক্লান্ত ছায়া দেখা যায়। ওটা আর কেউ ছিল না, ওটাই ছিল ব্র্যান্ডন। তার শরীর পুরো ভেঙে পড়েছিল, কিন্তু তাও সে হার মানেনি। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে অবশেষে ফিরে আসে। তার মুখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে রাস্তায় কতবার সে হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে টেনে হিসড়ে ফিরিয়ে নিয়ে এসেছে। সে নিজের টিমের সামনে পৌঁছে সবার আগে নিজের ফোনটা পকেট থেকে বের করে এবং প্রুফ দেখায় যে সে আসলেই ওই পাহাড়ের একদম চূড়া পর্যন্ত পৌঁছেছিল। ব্র্যান্ডনের এরকম অবস্থা দেখে সবাই বুঝতে পারে যে সে নিজের পুরোটা দিয়ে চেষ্টা করেছে। তখন টিমের লোকদের চোখে তার জন্য একটা রেসপেক্ট তৈরি হয়। সে এই কঠিন টেস্টটা পার করে নেয় আর শেষ পর্যন্ত এই টিমের একটা পার্ট হয়ে যায়। এমনকি ডেপুটি ক্যাপ্টেনও এখন তাকে অ্যাকসেপ্ট করে নেয়। কাজ শেষ হওয়ার পর ব্র্যান্ডন অনেক টায়ার্ড অবস্থায় একটা সুপার মার্কেটে যায়। তার মা তাকে যে অল্প কিছু টাকা দিয়েছিল সে সেই টাকাগুলো দিয়েই নিজের মেয়ের জন্য দরকারি কিছু জিনিসপত্র কেনে। তারপর সে চুপচাপ তার গার্লফ্রেন্ডের বাড়ির বাইরে গিয়ে সেই সমস্ত জিনিসগুলোকে রেখে আসে। সে দরজায় নক পর্যন্ত করে না, জাস্ট জিনিসগুলো রেখে কোনো কথা না বলে ফিরে আসে। তার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, শরীর পুরো ভেঙে আসছিল, কিন্তু এখন তার ভেতরে ধীরে ধীরে একটা চেঞ্জ আসছিল। সময় কাটতে থাকে আর তার গার্লফ্রেন্ড তার এই বদলে যাওয়া বিহেভিয়ারটাকে নোটিস করতে শুরু করে। অন্যদিকে ফায়ার স্টেশনে ট্রেনিং থেমেছিল না। সেখানে প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশন জানা অনেক বেশি দরকারি ছিল, কারণ একটা ছোট ভুলও পুরো টিমের জীবন নিয়ে নিতে পারত। ক্যাপ্টেন ট্রেনিং এর মাঝখানেই হঠাৎ হঠাৎ প্রশ্ন ছুড়ে দিত, যদি আগুনে ফেসে যাও তবে কি করতে, কোন সিচুয়েশনে কিভাবে বাঁচবে, আর কোন নিয়মটা কখন অ্যাপ্লাই করবে। কিন্তু ব্র্যান্ডন তখন পর্যন্ত সব নিয়মগুলো ঠিকঠাক মুখস্থ করতে পারেনি। ক্যাপ্টেন যখনই তাকে কোনো প্রশ্ন করত সে সবসময় ভুল অ্যান্সার দিত। ক্যাপ্টেন তখন তাকে বোঝানোর জন্য তার পুরো টিমকেই শাস্তি দিত। সে চেয়েছিল ব্র্যান্ডন যেন রিয়েলাইজ করে এখানে একজন মানুষের ভুলের খেসারত পুরো টিমকেই দিতে হবে। টিমের বাকি লোকেরাও তার উপরে বিরক্ত হতে শুরু করে। তারা কমপ্লেন করতে শুরু করে যে শুধুমাত্র ব্র্যান্ডনের জন্যই তাদেরকে এভাবে শাস্তি ভোগ করতে হচ্ছে। ব্র্যান্ডন জানতো ভুলটা তারই, তাই সে কারোর সাথে কোনো তর্ক করতো না। সে চুপচাপ সবকিছু শুনতো। কিন্তু তখনই মাইক নামের একজন ফায়ার ফাইটার্স রেগে গিয়ে তার গার্লফ্রেন্ড আর মেয়েকে নিয়ে খুবই নোংরা কথা বলে। সে বলে ওই বাচ্চাটা হয়তো তোমার নিজের মেয়েই না। এই কথা শোনা মাত্রই ব্র্যান্ডনের ভেতরে চেপে রাখা রাগ ফেটে পড়ে। সে মাইককে মারার জন্য তেড়ে যায়, কিন্তু তখনই ক্যাপ্টেন তাকে থামিয়ে দেয়। সে তখন রিয়েলাইজ করে যে সে যদি এখানে মারামারি করতো তাহলে এত কষ্ট করে পাওয়া এই জবটাও 1 সেকেন্ডের মধ্যে তার হাতছাড়া হয়ে যেত। সে নিজেকে কন্ট্রোল করে নেয়। তারা চুপচাপ এক কোনায় গিয়ে নিজেদের বাকি পানিশমেন্টগুলো কমপ্লিট করতে থাকে। তার এই সেলফ কন্ট্রোল ধীরে ধীরে টিমের বাকি মেম্বারদের মন জয় করে নেয়। টিমের কয়েকজন লোক মাইককে বোঝায় যে মজা করা এক জিনিস, কিন্তু কারো ফ্যামিলিকে মাঝখানে টেনে নিয়ে আসা একদমই ঠিক না। মাইকও বুঝতে পারে যে সে নিজের লিমিট ক্রস করে ফেলেছিল। এরপর ক্যাপ্টেন তাদের একটা ইম্পর্টেন্ট এমার্জেন্সি ড্রিল করায়। সে জানায় যে যদি কখনো জঙ্গলের ভেতর আগুন তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে আর বাঁচার কোনো রাস্তা না থাকে, তবে তাদের চারপাশের সব জ্বলন্ত জিনিস সরিয়ে জায়গাটা একদম পরিষ্কার করতে হবে। তারপর নিজেদের ফায়ার শেল্টারের ভেতরে ঢুকে বডি পুরোপুরি ঢেকে নিতে হবে। কিন্তু ক্যাপ্টেন এটাও পরিষ্কারভাবে বলে দেয় যে যদি আগুন পুরোপুরি ঘিরে ফেলে তবে বাঁচার চান্স অলমোস্ট 0 হয়ে যায়। 1000 ডিগ্রির চেয়েও বেশি টেম্পারেচার একটা মানুষকে জাস্ট কয়েক মিনিটেই পুড়িয়ে ছাই করে দিতে পারে। অনেক সময় এই ফায়ার শেল্টার গুলো জাস্ট একটা লাস্ট হোপ হয়েই টিকে থাকে। কিছুক্ষণ পর তারা একটা নতুন মিশন পায়। ইয়ার্নেল হিল এরিয়াতে জঙ্গলে আগুন লেগেছিল আর তাদের সেখানে হেল্পের জন্য পাঠানো হয়েছিল। এই মিশনটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ এখানে যদি তারা ভালো পারফরমেন্স করত তবে তারা অফিসিয়ালি এলিট হটশট টিমের তকমা পেয়ে যেত। প্রতিবার আগুন নেভাতে যাওয়া মানেই ছিল মৃত্যুর মুখে পা দেওয়া। কেউই জানতো না যে পরের বার তারা আদৌ বেঁচে ফিরতে পারবে কিনা। আর এই জিনিসটাই এই ফায়ার ফাইটার্সদের বাকিদের চেয়ে স্পেশাল বানায়। তারা হেলিকপ্টারে বসে জ্বলতে থাকা জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিল। নিচে চারিদিকে শুধু ধোঁয়া আর আগুন ছড়িয়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছিল। লাইফে ফার্স্ট টাইম এত বড় মিশনে আসায় ব্র্যান্ডন ভেতরে ভেতরে ভালোই ভয় পাচ্ছিল। হেলিকপ্টার তাদের আগুনের ঠিক সামনে একটা অংশে ড্রপ করে দেয়। মাটিতে নামা মাত্রই পুরো টিম ইমিডিয়েটলি কাজে লেগে যায়। তাদের প্ল্যান ছিল মাটি খুঁড়ে একটা বড় সড়ো ফায়ার লাইন তৈরি করা, যাতে আগুন আর সামনে এগোতে না পারে। তখনই ক্যাপ্টেন নোটিস করে যে হাওয়ার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। সে ডিসিশন নেয় যে তাদের এখন ফায়ার উইথ ফায়ার মেথড ইউজ
ইউজ করতে হবে, মানে তারা নিজেরা একটা কন্ট্রোল আগুন লাগাবে যাতে দুটো আগুন ধাক্কা খেয়ে নিজেরাই নিভে যায়। কিন্তু সেখানে একটা ইন্সপেক্টিং অফিসার এই ডিসিশনের অনেক বিরোধিতা করছিল। তার বক্তব্য ছিল এই টেকনিকটা অনেক বেশি বিপজ্জনক, যদি বাতাসের ডিরেকশন আবার চেঞ্জ হয়ে যায় বা ক্যালকুলেশনে ভুল হয় তবে আগুন আরো মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে। ওই অফিসার নিজের 40 বছর এক্সপিরিয়েন্স থেকেই বলে যে এই মেথডটা আসলে নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনার মতো। সে ক্যাপ্টেনকে আটকানোর ট্রাই করে, কিন্তু ক্যাপ্টেন খুব ভালো করেই জানতো যে এখন যদি এই আগুনকে আটকানো না যায় তবে সিচুয়েশন আরো অনেক বেশি হাতের বাইরে চলে যাবে। যদিও সে এটাও বুঝেছিল যে সে যদি অফিসারের কথা না শুনে তবে হয়তো তার টিম কোনোদিনও ওই এলিট তকমাটা পাবে না। তাও সে ডিসিশন নেয় এই মুহূর্তের সবচেয়ে বড় কাজ হলো ওই আগুনটাকে নেভানো। অবশেষে তাদের টিম প্ল্যান অনুযায়ী অন্য পাশে আগুন ছড়িয়ে দেয়। ধীরে ধীরে দুটো আগুন একে অপরের দিকে এগোতে থাকে আর লাস্টে একে অপরের সাথে ধাক্কা খেয়ে সবকিছু পুড়িয়ে দেয়। যখন আগুনে জ্বলার মতো আর কোনো কিছুই বাকি থাকে না তখন আগুন নিজে থেকেই উইক হতে শুরু করে। পুরো টিম এক জায়গায় বসে আগুন নেভার জন্য ওয়েট করতে থাকে। পরের দিন সকালে পুরো টিম জঙ্গলের রাস্তা ধরে ব্যাক করছিল। মিশন অলমোস্ট সাকসেসফুল ছিল, জাস্ট একটা প্রবলেম ছিল যে ক্যাপ্টেন ইন্সপেক্টিং অফিসারের কথা অমান্য করেছিল, যেটার জন্য ফিউচারে সমস্যা হতে পারত। জঙ্গলের আগুনের কারণে আশেপাশের এলাকা পুরো ছাই হয়ে গিয়েছিল, অনেক পশু পাখিও সেখানে মারা গিয়েছিল। হাঁটতে হাঁটতে মাইকের চোখ মাটিতে পড়ে থাকা একটা সুন্দর পাথরের উপরে পড়ে। সে ওটা কুড়িয়ে নিয়ে খুবই খুশি হয়ে ব্র্যান্ডনকে দেখায়। ঠিক তখনই টিমের আরেকজন মেম্বার ছাইয়ের মধ্যে থেকে একটা চকচকে পাথর তোলে আর বলে যে তার ছেলে এরকম পাথর কালেক্ট করতে অনেক বেশি ভালোবাসে, তাই সে এটা তার ছেলের জন্য নিয়ে যাবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ একটা আধপোড়া বড় গাছ তার উপরে ভেঙে পড়ে। যদি ব্র্যান্ডন ঠিক সময় তাকে টেনে পেছনে না সরাতো তবে ওই গাছটা মাইকের উপরেই পড়তো। বিপদ কেটে যাওয়ার পর মাইক ব্র্যান্ডনের কাঁধে হাত রেখে তাকে থ্যাঙ্কস জানায়। দুজনের মধ্যে অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিছুক্ষণ পর হেলিকপ্টার তাদের নিতে চলে আসে, সবাই লাইন দিয়ে ওটার উপরে উঠতে থাকে। কিন্তু যখন ব্র্যান্ডনের টার্ন আসে তখন হঠাৎ মাইক রাস্তা আটকে দাঁড়ায়। সে বলে যে ব্র্যান্ডন তার হেলমেট হারিয়ে ফেলেছে আর নিয়ম অনুযায়ী পুরো ইকুইপমেন্ট ছাড়া কেউই হেলিকপ্টারে উঠতে পারবে না। ব্র্যান্ডন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু মাইক ইচ্ছা করেই তাকে প্যানিক করাচ্ছিল। তখনই আরেকজন পার্টনার মাইককে একটা টেপের রোল এনে দেয়। শেষে তারা একটা হেলমেট তার মাথায় টেপ দিয়ে পেঁচিয়ে আটকে দেয় আর ওই অবস্থাতেই তাকে হেলিকপ্টারে বসিয়ে দেয়। পুরো টিম তার এই অবস্থা দেখে আর হাসি চেপে রাখতে পারছিল না। ঠিক তখনই মাইক হাসতে হাসতে পেছন থেকে ব্র্যান্ডনের আসল হেলমেট বের করে দেখায়। আসলে তারা মজা করার জন্যই তার জিনিসপত্র লুকিয়ে রেখেছিল। ব্র্যান্ডন তখন বুঝতে পারে যে এখন টিম তাকে সত্যি সত্যি নিজেদের একজন বলে মেনে নিয়েছে। তার এতদিনের হার্ডওয়ার্ক অবশেষে কাজে দিতে শুরু করে। যখন পুরো টিম ক্যাম্পে ব্যাক করে রিল্যাক্স করছিল তখন ক্যাপ্টেন নিজের অফিসে একা একা বসে টেনশন করছিল। তার মনে ভয় ছিল যে ওই ইন্সপেক্টিং অফিসারের সাথে তর্ক করার কারণে হয়তো তাদের টিমের হটশট হওয়ার স্বপ্নটা চিরকালের মতো ভেঙে যেতে পারে। এই সুযোগটার জন্য সে তার টিমের সাথে টানা 4 বছর ধরে পরিশ্রম করছে। যদি শুধুমাত্র তার একটা ডিসিশনের কারণে সবার এতটা খাটনি বেকার হয়ে যেত তাহলে সে কোনোদিনও নিজেকে মাফ করতে পারতো না। কিছু সময় পর অবশেষে উপর মহল থেকে ফাইনাল ডিসিশন চলে আসে। তাদের টিমকে অফিসিয়ালি হটশট টিমের তকমা দিয়ে দেওয়া হয়। এই নিউজটা শোনা মাত্রই পুরো টিম খুশিতে নেচে ওঠে। এই স্পেশাল মুভমেন্টটাকে মেমোরেবল করে রাখার জন্য ক্যাপ্টেন ডিসিশন নেয় যে এখন থেকে তাদের টিমের একটা নতুন নাম দেওয়া হবে। কেউ বলে নাম রাখা হোক টিম্বার হটশট, আবার অন্যান্যরা আলাদা আলাদা নামের সাজেশন দেয়। কিন্তু ক্যাপ্টেন দূরের পাহাড়ের দিকে তাকায় আর বলে আজকে থেকে আমাদের টিমের নাম হবে গ্রানাইট মাউন্টেন হটশট। এই নামটার সাথে তাদের টিমের একটা নতুন আইডেন্টিটি তৈরি হয়। ধীরে ধীরে দিন কাটতে থাকে। ব্র্যান্ডন এখনো নিয়ম করে প্রতি কয়েকদিন পর পর নিজের মেয়ের জন্য দরকারি জিনিসপত্র কিনে তার গার্লফ্রেন্ডের বাড়ির সামনে নিয়ে আসতো, কিন্তু এখন তার গার্লফ্রেন্ড আর তাকে ইগনোর করে না। একদিন ব্র্যান্ডনের গার্লফ্রেন্ড নিজের মেয়েকে কোলে নিয়ে বাইরে আসে আর ফার্স্ট টাইম সে ব্র্যান্ডনকে নিজের মেয়ের সাথে মিট করতে দেয়। নিজের মেয়েকে চোখের সামনে দেখে ব্র্যান্ডন অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যায়। তার গার্লফ্রেন্ড তাকে বলে মেয়েকে কোলে তুলে নিতে। ব্র্যান্ডনের মনে নিজের মেয়েকে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সে ভয় পাচ্ছিল যদি তার এই নোংরা জামাকাপড় বা গায়ে ধুলোবালি লেগে মেয়েটার শরীর নোংরা হয়ে যায়। কিন্তু তার গার্লফ্রেন্ড কোনো কথা না বাড়িয়ে সোজা বাচ্চাটাকে তার হাতে দিয়ে দেয়। ব্র্যান্ডন যখনই নিজের মেয়েটাকে কোলে তুলে নেয় তখন তার দুটো চোখ জলে ভেসে যায়। ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে দেখে সে লাইফে ফার্স্ট টাইম ফিল করে যে তার লাইফটা এখন সত্যি সত্যি বদলে গেছে। তার মনে হয় যে সে একজন দায়িত্ববান বাবা হয়ে উঠতে পেরেছে। সময়ের সাথে সাথে গ্রানাইট মাউন্টেন হটশট আশেপাশের এরিয়াতে বেশ ফেমাস হয়ে যায়। পুরো টিম এখন একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছিল। তারা একসাথে কাজ করতো, একসাথে হাসতো আর প্রত্যেক দিন মৃত্যুর মুখে দাঁড়িয়েও লাইফের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে এনজয় করত। এরপর আসে গরমের মৌসুম আর জঙ্গলে আগুন লাগার রিস্কও আবারও বাড়তে শুরু করে। একটা মিশনের সময় তারা আবারও সেই ফায়ার উইথ ফায়ার টেকনিক ইউজ করছিল, কিন্তু এবার ব্র্যান্ডনের ইগনাইটারটা খারাপ হয়ে যায়। উপায় না পেয়ে সে ওটাকে ফেলে দেয়, কিন্তু এই কারণে হঠাৎ আগুন আরো মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে। সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ক্যাপ্টেন ইমিডিয়েটলি ব্র্যান্ডনকে পেছনের দিকে সরে যেতে বলে। দৌড়ানোর সময় ব্র্যান্ডন একটা গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু ক্যাপ্টেন ঠিক সময় তাকে দেখে ফেলে আর টেনে হিসড়ে একটা সেফ
সেফ জায়গায় নিয়ে যায়। প্রতি বছর জঙ্গলের আগুন লাখ লাখ গাছকে পুড়িয়ে ছারখার করে দিত। একদিন পুরো টিম পাহাড়ে বসে ওই পুড়ে যাওয়া জঙ্গলটা দেখছিল। তখনই তারা একটা স্পেশাল মিশন পায়। জঙ্গলের ভেতরে 2000 বছরের পুরনো একটা বিশাল বড় গাছ ছিল, আর তাদেরকে যে কোনো উপায়ে ওই গাছটাকে বাঁচাতে হবে। আগুন খুবই দ্রুত ওই গাছটার দিকেই এগোচ্ছিল। পুরো টিম সাথে সাথে কাজে লেগে পড়ে। তারা গাছটার চারপাশের সকল শুকনো ঘাস আর আগুনে জ্বলার মতো সমস্ত জিনিস পরিষ্কার করে দেয়। তারপর গাছটার চারিদিকে বেশ কয়েক মিটার পর্যন্ত মাটি খুঁড়ে পুরো একটা ফাঁকা জায়গা তৈরি করে দেয়, যাতে আগুন কোনোভাবেই সেখান পর্যন্ত পৌঁছাতে না পারে। এই সেফটি প্রিপারেশন কমপ্লিট করার পর তারা গাছটার বাইরের দিকের অংশে নিজেরা আগুন লাগিয়ে দেয়। তাদের প্ল্যান ছিল দুটো আগুন যেন ধাক্কা খেয়ে নিজেরাই নিভে যায়। কিছুক্ষণ পর জঙ্গলের আসল আগুনটাও সেখানে পৌঁছে যায়। এখন পুরো টিমের জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করা ছাড়া আর কোনো কিছুই করা ছিল না। কিন্তু তখনই দুটো আগুনের ধাক্কায় একটা গরম হাওয়া তৈরি হয়, আর আগুনের ফুলকি উড়ে গিয়ে পেছনে থাকা গাছগুলোর উপরে পড়ে। সেখানেও তখন আগুন লেগে যায়। তবে এই সবকিছু তখনও তাদের কন্ট্রোলেই ছিল। ধীরে ধীরে দুই পাশে আগুনে জ্বলার মতো সবকিছুই শেষ হয়ে যায়। অক্সিজেন কম হতে থাকে, আর ফাইনালি আগুন নিভে যায়। শেষে ওই 1000 বছরের পুরনো গাছটা একদম সেফলি বেঁচে যায়। মাটির উপরে তৈরি করা ওই ফায়ার লাইনটা দেখে মনে হচ্ছিল জীবন আর মৃত্যুর মাঝখানে টেনে দেওয়া এটা একটা বর্ডার। মিশন পুরোপুরি সাকসেসফুল হয়ে যায়। খুশিতে পুরো টিম ওই বিশাল গাছটার নিচে জড়ো হয় আর একটা গ্রুপ ফটো তোলে। সেই মুমেন্টে কেউ ধারণাই করতে পারেনি যে এই ছবিটাই ফিউচারে তাদের লাস্ট মেমোরি হয়ে যাবে। ফিরে যাওয়ার পথে ব্র্যান্ডন আর মাইক একসাথেই হাঁটছিল। তখনই হঠাৎ ব্র্যান্ডন নিজের পায়ে কিছু একটা ফিল করতে পারে। পরের মুহূর্তেই একটা র্যাটল স্নেক তাকে কামড়ে দেয়। বিষের তীব্র যন্ত্রণার সাথে সাথে তার পায়ে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু কে জানতো এই দুর্ঘটনাটাই ফিউচারে তার জীবন বাঁচাতে চলেছিল। মাইক সাথে সাথেই তাকে নিয়ে হাসপাতালের দিকে দৌড়ায়। বিষ ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছিল। ব্র্যান্ডনের শরীর একদম অবশ হয়ে আসছিল। তখনই ডক্টররা বলে দেয় যে তার ব্যথা কমানোর জন্য একটা পেইন কিলার ইনজেকশন দিতে হবে। কিন্তু এই কথা শোনা মাত্রই ব্র্যান্ডন না করে দেয়। তার ভয় ছিল যে ওই মেডিসিনের ভেতরে থাকা ড্রাগসের এলিমেন্টগুলো হয়তো তার পুরনো নেশাকে আবারও জাগিয়ে তুলতে পারে। শেষ পর্যন্ত সে কোনো রকমের পেইন কিলার ছাড়াই অপারেশন করানোর ডিসিশন নেয়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু তাও সে নিজেকে শক্ত করে ধরে রাখে। পরের দিন সকালে মাইকের বিকট নাক ডাকার আওয়াজে তার ঘুম ভাঙে। রেগে গিয়ে সে পাশে থাকা একটা কাপ মাইকের দিকে ছুঁড়ে মারে। মাইক যখন সেখান থেকে চলে যেতে শুরু করে, সে নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট গিফট বের করে ব্র্যান্ডনকে দেয় আর বলে এটা একটা মেমোরি হিসেবে নিজের কাছে রেখে দিও। এটা দেখে ব্র্যান্ডন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পর তার মা আর তার গার্লফ্রেন্ড হাসপাতালে তার সাথে দেখা করতে আসে। তার মা এখন নিজের ছেলেকে নিয়ে প্রাউড ফিল করে। শহরের মানুষ এখন তাকে হিরোর মতো দেখে, কিন্তু একই সাথে তার মা ভেতর থেকে অনেক ভয়ও পেত। সে চেয়েছিল ব্র্যান্ডন যেন এত বিপজ্জনক কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ খোঁজে, যে কাজগুলোতে রিস্ক অনেক বেশি কম। অ্যাটলিস্ট নিজের জন্য না হলেও নিজের মেয়ের জন্য এরকম রিস্কি কাজ তার ছেড়ে দেওয়া উচিত। ব্র্যান্ডন এই বিষয়ে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে। অবশেষে সে ক্যাপ্টেনের কাছে গিয়ে বলে সে এই টিম ছেড়ে দিয়ে কনস্ট্রাকশনের কাজ করতে চায়। সে নিজের মেয়ের জন্য একটা সেফ লাইফ চাইছিল। এই কথাটা শুনে ক্যাপ্টেন রেগে যায়। সে বলে যে ছেলেটা একসময় প্লেট পরিষ্কার করার মতো চাকরিও জোটাতে পারছিল না, এখন সে এই টিমটাকে একটা সিঁড়ির মতো ব্যবহার করে সবাইকে ছেড়ে চলে যেতে চাইছে। ব্র্যান্ডন তখন তাকে বোঝানোর ট্রাই করে। সে বলে যদি আমার লাইফে আমার মেয়ে না থাকতো তবে আমি কোনো ভয় ছাড়াই সারা জীবন এই কাজটা করতাম, কিন্তু এখন আমার লাইফে একজন আছে যাকে আমি হারাতে পারবো না। এখন আমাকে আমার ফ্যামিলির কথাও ভাবতে হয়। ক্যাপ্টেন তাকে বোঝায় যে তার পুরনো ক্রিমিনাল হিস্ট্রি সবসময় তাকে পিছু ধাওয়া করবে। সে যদি এই টিম ছেড়ে দেয় তবে বাইরের দুনিয়া আবারও তাকে সেই পুরনো ড্রাগ অ্যাডিক্টের চোখেই দেখবে। এই কথা শুনে ব্র্যান্ডন একদম চুপ হয়ে যায়। পরের দিনই আবার জঙ্গলে নতুন একটা আগুন লাগার খবর আসে। মিশনে বেরোনোর আগে ক্যাপ্টেন ডেপুটি ক্যাপ্টেনকে বলে যে এই মিশনের পরেই সে রিটায়ার করতে চলেছে, আর সবকিছু ঠিকঠাক থাকলে এরপর পুরো টিমের দায়িত্ব সেই সামলাবে। এরপর পুরো টিম আবারও একটা পাহাড়ের দিকে রওনা দেয়। সেখানে থাকা কারোরই বিন্দুমাত্র আইডিয়া ছিল না দেখতে দেখতে এই অতি সাধারণ মিশনটাই আসলে তাদের জীবনের শেষ মিশন হয়ে উঠতে চলেছে। টিমের লিড করছিল এরিক। জঙ্গলে লেগে থাকা আগুন তখন ঝোপের মধ্যে দিয়ে খুবই দ্রুত ছড়িয়ে পড়ছিল। সব সময়কার মতো এবারও তাদের প্ল্যান ছিল যে ফায়ার উইথ ফায়ার মেথড ইউজ করে আগুনটাকে আটকাতে হবে। টিম মাটি খুঁড়ে একটা বড়সড় ফায়ার লাইন তৈরি করে। তারপর তারা একটা কন্ট্রোলড আগুন লাগিয়ে দেয়, যাতে দুই পাশের আগুন ধাক্কা খেয়ে সামনের দিকে এগোনো বন্ধ করে দেয়। কিন্তু ঠিক তখনই উপর থেকে একটা পানি ফেলার এয়ারক্রাফট সেখান দিয়ে উড়ে যায়, আর জাস্ট 1 সেকেন্ডের মধ্যে তাদের তৈরি করা আগুন আর পুরো ফায়ার লাইনটা উপর থেকে ফেলা ওই পানিতে নিভে যায়। যেসব ঝোপঝাড় তারা জ্বালানোর প্রিপারেশন নিচ্ছিল সেগুলোও পুরোপুরি ভিজে যায়। তাদের পুরো খাটনি একদম বেকার হয়ে যায়। উপায় না দেখে বাধ্য হয়ে টিমকে নিজের পজিশন চেঞ্জ করতে হয়, আর তারা ফায়ার লাইনটাকে পাহাড়ের দিকে শিফট করতে শুরু করে। এই সময়ের মধ্যে ডেপুটি ক্যাপ্টেন ব্র্যান্ডনকে ডেকে আনে, কারণ কিছুদিন আগে সাপে কাটার কারণে তার পা এখনো ঠিকঠাক হয়নি। তাই তাকে মেইন টিম থেকে দূরে একটা পাহাড়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যাতে সে সেখান থেকে বাতাসের ডিরেকশন আর স্পিডের উপরে নজর রাখতে পারে। তখনও কেউ জানতো না যে এই ডিসিশনটাই ব্র্যান্ডনের জীবনকে বাঁচিয়ে দিবে।
ব্র্যান্ডন ফিক্সড করা জায়গাটায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে নিজের ডিভাইসগুলো দিয়ে হাওয়ার ডিরেকশন বা বাতাসের ডিরেকশন আর স্পিড চেক করতে থাকে। শুরুর দিকে সবকিছু একদম নর্মাল লাগছিল, বাতাস আর বাতাসের ডিরেকশন দুটোই কন্ট্রোলে ছিল। সে একটানা রেডিওর মাধ্যমে সব ইনফরমেশন ক্যাপ্টেনের কাছে পৌঁছাতে থাকে। কিন্তু জঙ্গলের আগুন ধীরে ধীরে আশেপাশের ওয়েদারকে বদলে দিতে শুরু করে। কিছুক্ষণ পর ব্র্যান্ডন নোটিস করে যে বাতাস হঠাৎ করেই খুবই জোরে বইতে শুরু করেছে। সে আবারও নিজের ডিভাইস চেক করে আর দেখে এইবার বাতাসের স্পিড অনেক বেশি পরিমাণে বাড়ছে। ব্র্যান্ডন ইমিডিয়েটলি রেডিওতে ক্যাপ্টেনকে এই ইনফরমেশনটা দেয়। অনেক জোরে বাতাসের কারণে আগুন তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। ডেপুটি ক্যাপ্টেন বুঝে যায় যে সিচুয়েশন খারাপ হয়ে গেছে। সে ব্র্যান্ডনকে তখনই সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। জাস্ট কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। আগুন এত দ্রুত ছড়াচ্ছিল যে কেউ এটা ধারণাও করতে পারেনি। পালানোর সময় ব্র্যান্ডনের পা পিছলে যায় আর সে পাথরের উপরে আছড়ে পড়ে। কিন্তু সে ব্যথার তোয়াক্কা না করে উঠে দাঁড়ায় আর জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। সে যখন ফিক্স করা সেই জায়গাটায় পৌঁছায় ততক্ষণে ওখানকার কন্ডিশন আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে। আগুন খুব দ্রুত সব দিকে ছড়িয়ে পড়ছিল। ধোঁয়া এত বেশি ছিল যে নিঃশ্বাস নেওয়াটাও অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। সে সেখান থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু যে রাস্তা দিয়ে তার বাইরে যাওয়ার কথা ছিল সেখানেও আগুন পৌঁছে গিয়েছিল। এখন সে পুরোপুরি আগুনের মাঝখানে ফেসে যায়। অন্য দিক দিয়ে টিমের বাকি মেম্বাররাও ভয়ানক বিপদে পড়ে গিয়েছিল। সিচুয়েশন এত ফাস্ট খারাপ হচ্ছিল যে কেউ চিন্তা করার মতো একটুও সময় পাচ্ছিল না। ঠিক তখনই একজন ড্রাইভার নিজের লাইফ রিস্কে ফেলে আগুনের মাঝখান দিয়ে ঢুকে পড়ে আর ব্র্যান্ডনকে খুঁজে বের করে। সে ব্র্যান্ডনকে নিজের গাড়িতে বসিয়ে খুবই দ্রুত একটা সেফ এরিয়ার দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা দুজনেই ফাইনালি আগুনের বাইরে চলে আসে। ব্র্যান্ডন ইমিডিয়েটলি রেডিওতে জানায় যে সে একদম সেফ আছে। কিন্তু ওদিকে বাকি টিমের কন্ডিশন লাগাতার খারাপ হতে থাকে। ক্রিস বুঝতে পারে যে তারা যদি এখন না পালায় তাহলে সবকিছুই শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের পায়ের স্পিড তো আর জঙ্গলের আগুনের চেয়ে বেশি জোরে হতে পারে না। তখনই হঠাৎ করে বাতাসের ডিরেকশন আবার চেঞ্জ হয়ে যায়। যে রাস্তাটা কয়েক সেকেন্ড আগে সেফ ছিল পরের মুহূর্তে সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। সবচেয়ে সামনে থাকা ক্রিস এটা দেখে ওখানেই থমকে দাঁড়ায়। তার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এখন তাদের কাছে বাঁচার আর কোনো রাস্তাই বাকি নেই। সে ইমিডিয়েটলি পেছনে নিজের টিমের কাছে ফিরে আসে। এখন পাহাড়ের উপর দিয়ে দৌড়ে পালানো ছিল একদম অসম্ভব। তাদের কাছে এখন শুধু লাস্ট একটা অপশন বেঁচে ছিল, ওখানেই থেমে ফায়ার শেল্টার বানানো। ক্রিস সাথে সাথে রেডিওতে এয়ারক্রাফটটাকে নিজেদের লোকেশন জানিয়ে দেয়। পুরো টিমের লাস্ট হোপ ছিল ওই পানি ফেলার এয়ারক্রাফটটাই। এর মধ্যেই বাতাস আরো জোরে বইতে শুরু করেছিল আর আগুন প্রতি সেকেন্ডে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। টিমটা খুবই দ্রুত আশেপাশের ঝোপে নিজেরাই আগুন লাগিয়ে দেয় যাতে তাদের চারপাশে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। এটাই ছিল তাদের লাস্ট ট্রাই। ক্রিস একটানা রেডিওতে চিৎকার করে এয়ারক্রাফটের কাছে হেল্প চাইছিল, কিন্তু সে যতই চিৎকার করুক না কেন ওই পার থেকে পানির এক ফোঁটাও পড়ছিল না। জাস্ট কয়েক মুহূর্তের মধ্যে সে একদম নিরুপায় হয়ে দেখতে থাকে যে এয়ারক্রাফটটা তাদের দিকে না এসেই সেখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে। তখন ক্রিস ভেতর থেকে পুরো ভেঙে পড়ে। সে বুঝে যায় এখন আর কেউই তাদেরকে বাঁচাতে পারবে না। সে পেছনে ঘুরে নিজের টিমকে দেখে। সেখানে অনেক ছেলে ছিল যাদের পুরো লাইফটা এখনো বাকি ছিল, কিন্তু এখন মৃত্যু তাদের একদম সামনে এসে দাঁড়িয়েছিল। আগুন খুবই দ্রুত তাদের দিকে এগোচ্ছিল। তারা সবাই মিলে সেই এমার্জেন্সি ট্রেনিং এর কথা মনে করে যেটা তারা লাইফে অনেকবার প্র্যাকটিস করেছিল। সবাই তখন খুবই দ্রুত নিজেদের ব্যাগ নামায় আর ভেতর থেকে ফায়ার শেল্টার বের করে। এই ভয়ানক সিচুয়েশনেও ডেপুটি ক্যাপ্টেন বাকিদের শান্ত রাখার ট্রাই করছিল। সে বলে, নতুন ছেলেরা মাঝখানে থাকো আর বাকি সবাই মাটির উপরে উপুর হয়ে শুয়ে পড়ো। পরের মুহূর্তেই আগুন একটা ঝড়ের মতো তাদের উপরে ভেঙে পড়ে। সবাই মাটিতে শুয়ে নিজের উপরে ফায়ার শেল্টার দিয়ে ঢেকে নেয়। এখন তাদের বেঁচে থাকার বা মরে যাওয়ার ডিসিশন ছিল পুরোপুরি ভাগ্যের উপর। তারা শেল্টারের ভেতরে দম বন্ধ করা অবস্থায় পড়ে থাকে আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। কিন্তু ওই ফায়ার শেল্টারটাই এখন আগুন থেকে বাঁচানোর ঢাল কম আর একটা জ্বলন্ত কড়াই বেশি মনে হচ্ছিল। ভেতরের টেম্পারেচার খুবই দ্রুত বাড়ছিল। একজন ফায়ার ফাইটার ভয়ে নিজের মাথা একটু বাইরে বের করে আর মাইককে ডাকে। মাইক তখন তাকে সাহস দিয়ে বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেদিন ভাগ্য আর তাদের পক্ষে ছিল না। আগুনের টেম্পারেচার 1000 ডিগ্রির চেয়েও বেশি পৌঁছে যায়। তাদের এই ফায়ার শেল্টারগুলো ওই মারাত্মক হিটকে সহ্য করতে পারে না। অন্যদিকে সেফ জোনে দাঁড়িয়ে থাকা ব্র্যান্ডন রেডিওতে লাগাতার নিজের পার্টনারদের ডেকে চলেছিল, কিন্তু ধীরে ধীরে রেডিও থেকে আসতে থাকা আওয়াজগুলো বন্ধ হতে শুরু করে এবং শেষে পুরো সিগন্যাল একদম বন্ধ হয়ে যায়। এই 19 জন মানুষের মধ্যে প্রত্যেকেরই নিজেদের ফ্যামিলি ছিল। প্রত্যেকেই ভেবেছিল এই মিশন শেষ করে তারা নিজেদের একটা নর্মাল লাইফ স্টার্ট করবে। কেউ আবার বাচ্চার বাবা ছিল আর প্রতিটা মিশন থেকে নিজের বাচ্চাদের জন্য ছোট ছোট জিনিস নিয়ে আসতো। একটা ছেলে এমনও ছিল যে এই জবে আসার আগে কোনোদিনও মিথ্যা কথা বলেনি, কিন্তু চাকরি জয়েন করার পর সে নিজের মাকে বলেছিল এই কাজটা একটুও বিপজ্জনক না। তবে শেষ পর্যন্ত ভাগ্য দেখো সবকিছুই পুড়ে ছাই হয়ে গেল। যখন আগুন শান্ত হয় তখন দূর থেকে শুধুমাত্র পুড়ে যাওয়া কালো মাটি দেখা যাচ্ছিল। রেস্কিউ টিম ধীরে ধীরে সেখানে পৌঁছায়, কিন্তু যে দৃশ্যটা তাদের সামনে ছিল সেটা সবাইকে ভেতর থেকে পুরো ভেঙে দেয়।
দেয়। সেখানে শুধু 19টা পুড়ে থাকা ফায়ার শেল্টার পড়েছিল। ভেতরে থাকা লোকদের মধ্যে আর জীবনের কোনো চিহ্নই বাকি ছিল না। রেস্কিউ করতে আসা অফিসার কিছুক্ষণের জন্য ওখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছিল না যে সে রেডিওতে এখন কি বলবে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুড়ে যাওয়ার জিনিসপত্র, গলে যাওয়া ডিভাইস আর ছাই হয়ে যাওয়া মানুষগুলো ওই দুর্ঘটনার ভয়ানক সত্যিটা চিৎকার করে বলছিল। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিও। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।